শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমাদের 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন রয়েছে, অর্থাৎ এটি তোমাদের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 125 যে প্রথম সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নে প্রথমে আমরা প্রশ্নের যে লেনদেনগুলো দেওয়া রয়েছে সেই লেনদেনগুলো পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে সৃজনশীল প্রশ্নের সমাধান দিব। তো তার আগে আমরা যে 3টি সৃজনশীল প্রশ্ন রয়েছে ক খ গ, এই 3টি সৃজনশীল প্রশ্ন বুঝে নিই, তারপরে বিশ্লেষণ করতে আমাদের সুবিধা হবে, কারণ কোন প্রশ্নে কোন আইটেমটা যাবে ওটা তখনই ফাইন্ড আউট করতে পারবো। তাহলে দেখো, উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেন সাধারণ জাবেদা প্রস্তুত করো। তাইলে একটা বলছে অনগদ লেনদেন, তার মানে যে লেনদেনগুলো নগদে নেই, অর্থাৎ নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট হচ্ছে না, এরকম লেনদেনকে অনগদ লেনদেন বলা হয়। ঠিক আছে। খ নম্বর বলছে মে মাসের 4 তারিখের লেনদেন জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। তাইলে 4 তারিখের লেনদেনের জন্য একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে বলছে। গ নাম্বার বলছে উল্লেখিত লেনদেনগুলো দ্বারা এক গড়া নগদান বই প্রস্তুত করো। খুব ভালো প্রশ্ন বলেছে। এখন আমরা প্রশ্নটা পড়ে দেখি, কি উদ্দীপকটা পড়ে দেখে। হ্যাঁ, বলা আছে ঢাকার ইসলামপুরে, তাইলে অ্যাড্রেস দেওয়া আছে ইসলামপুর ঢাকা, তাই না? মেসাজ দেবনীলা বস্ত্রালয়, প্রতিষ্ঠানের নাম মেসাজ দেবনীলা বস্ত্রালয়, এর 2025 সালের মে মাসে কয়েকটি লেনদেন নিম্নরূপ। কয়েকটি লেনদেন, তার মধ্যে কি আছে? মে মাসের 1 তারিখে প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। তাইলে ব্যালেন্স বিডি দিয়ে এক গড়া নগদান বইতে দিয়ে দেব। এটা নগদ লেনদেন। হ্যাঁ, এটা কিন্তু অনগদ লেনদেনে যাবে না। এরপরে দেখো, কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাট্টায় নগদে বিক্রয়। এখানে নগদ উল্লেখ আছে, তাইলে কুমিল্লার টপু মপু এগুলো আর চেনার দরকার নাই। ঠিক আছে, কিন্তু এটা ক্যালকুলেশনটা করতে হবে। প্রতি গজ 200 টাকা দরে 150 গজ, তাহলে 200 গুণন 150 একটা রেজাল্ট হবে। সেই রেজাল্ট থেকে 5% বাট্টা বাদ দিয়ে নেট অ্যামাউন্টটা বের করতে হবে, নেট বিক্রয় বের হবে। ওকে। এরপরে মে মাসের 30 তারিখে বলা আছে পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। খেয়াল করে দেখো, শাহী বস্ত্র বিতান পাবনার, ঠিক আছে, 10% বাট্টায় কাপড় ক্রয়, কোথাও নগদ বা ব্যাংক বা চেক কোনো উল্লেখ আছে? না, কিছু নেই। তাইলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে যদি নগদ বা ব্যাংক উল্লেখ না থাকে তাহলে সেটি বাকিতে হয়েছে, তাইলে এটা অনগদ লেনদেন। এটি ক নম্বর প্রশ্নে যাবে। হ্যাঁ, এটা ক নম্বর প্রশ্নে কিন্তু যাবে। এরপরে মে মাসের 13 তারিখ বলা আছে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। তাহলে নগদে পাইছো, নগদান হিসাব ডেবিট, সজল ট্রেডার্স হিসাব ক্রেডিট হবে, তাই না? তাইলে এখানে এটি লেনদেনটা কিন্তু নগদ লেনদেন। এটি এক গড়া নগদান বইতে ডেবিট পাশে নগদে ঘরে টাকাটা বসবে। হ্যাঁ, এরপরে মে মাসে 15 তারিখে বলা আছে অগ্রিম দোকান ভাড়া প্রদান করা হলো 30,000 টাকা। তাইলে এখানে নগদ টাকা কমে গেছে, তাইলে এটাও নগদ লেনদেন। ঠিক আছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। এরপরে মে মাসের 20 তারিখে বলা আছে মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। দেখো, এইখানে দেখো, কাপড় কিন্তু তার যেহেতু বস্ত্রালয়, তার প্রতিষ্ঠানটা বস্ত্রালয়, কাপড় ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠান। ঠিক আছে, এখানে কাপড়টাই হলো তার পণ্য। এখন মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় দেওয়া হয়েছে, মানে পণ্য নিয়ে দিয়েছে, কাপড় না দিক পণ্য নিয়েছে। তো মালিক যখন ব্যক্তিগত কোনো সুবিধা নেবে, মালিকের মেয়ের জন্য নেক, মালিকের বউয়ের জন্য নেক, বা মালিকের শালিকার জন্য নেক, বা শ্বশুর শাশুড়ির জন্য নেক, যার জন্যই নেক না কেন, মালিক যদি ব্যক্তিগত কোনো সুবিধা প্রতিষ্ঠান থেকে নেয় তাহলে সেটিকে উত্তোলন হিসাব ধরতে হবে। আর যেহেতু এখান থেকে কাপড় নিয়েছে মানে পণ্য নিয়েছে, তাহলে এই পণ্যটা কমে গেছে। তো এটা কিন্তু বিক্রয় করার কারণে কমে নাই, মালিক উত্তোলন করছে সেই জন্য কমে গেছে। তো মালিক যখন উত্তোলন করবে, অর্থাৎ কোনো পণ্য যদি বিক্রয় ব্যতীত অন্য কোনো ওয়েতে কমে যায় তখন ক্রয় হিসাব ক্রেডিট লিখতে হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে এইটার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। মালিক ব্যক্তিগত সুবিধা নিছে এই জন্য উত্তোলন। আর যেহেতু কাপড় নিছে, কাপড় তো একটা পণ্য, পণ্যর নামে কোনো হিসাব করা যায় না, এখানে ক্রয় হিসাব ক্রেডিট দিতে হবে, কারণ পণ্যটা কমে গেছে। তাহলে কিভাবে কমে গেছে? বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে। তাহলে বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কমে গেলে ক্রয় হিসাব লিখতে হয়। যদি ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করো তাহলে কিন্তু বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট এইভাবে লেখা হয়।
তারপরে আগুনে বিনষ্ট পণ্য, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এরকম লিখতে হয়। ঠিক আছে? তো পণ্য যদি বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। মনে থাকবে? ওকে, তাইলে এটা অনগদ লেনদেন, এটাও ক নম্বর প্রশ্নে যাবে। এরপরে বলা আছে 25 তারিখে বলা আছে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 2500 টাকা। নগদের টাকা কমে গেছে বিদ্যুৎ বিল। ঠিক আছে? তাহলে নগদ টাকা কমে গেছে, ক্রেডিট পাশে নগদের ঘরে যাবে, এক ঘরে নগদান বইতে যাবে, এটা নগদ লেনদেন। এখন বলছে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা। তাইলে দুইটা পাইলাম, 10 তারিখ আর 20 তারিখ। এইটার সাধারণ জাবেদা আমরা করব। কিভাবে করব দেখো। এই যে মেসার্স দেবনীলা বস্ত্রালয়ের জাবেদা সাধারণ, এটা তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান 30 টা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে কলাম কেটে নিব। হ্যাঁ, নিয়ে 10 তারিখে কি ছিল লেনদেনটা? বলা ছিল পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% কারবারি বাট্টায় কাপড় ক্রয় করা হলো ৮০,০০০ টাকা। তাইলে ৮০,০০০ টাকার কাপড় ক্রয় করেছো মোট, এর মধ্যে থেকে 10% বাট্টা রয়েছে। এই 10% বাট্টাটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাইলে মাইনাস করতে হবে। তাইলে এই 10% কারবারি বাট্টা তুমি মাইনাস করো। ৮০,০০০ থেকে ৮০,০০০ এর 10% কত হবে? ৮,০০০ টাকা। ৮০,০০০ থেকে ৮,০০০ টাকা বাদ দিলে ৭২,০০০ টাকা নেট অ্যামাউন্ট হবে। তাইলে এই যে এই ক্রয়টা যে করেছো, এটা কিন্তু কোন প্রতিষ্ঠানের থেকে ক্রয় করেছো এবং নগদ উল্লেখ নাই, তার মানে বাকিতে হয়েছে। তাইলে এইটা ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব শাহী বস্ত্র ক্রেডিট ৭২,০০০ টাকা লিখতে হবে। ৮০,০০০ কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? বাট্টার টাকাটা বাদ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওকে, তাইলে বাকিতে পণ্য ক্রয় করা হলো, এটি ব্যাখ্যা দিয়ে দেব। এরপরে মে মাসের 20 তারিখে বলা আছে মালিকের মেয়ের জন্য ২,০০০ টাকার কাপড় প্রদান, তাইলে উত্তোলন করছে, তাইলে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। ঠিক আছে? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট ২,০০০ টাকা। তাহলে মালিকের মেয়ের জন্য কাপড় প্রদান করা হলো, এটা আমরা ব্যাখ্যা দিয়ে দেব। ঠিক আছে? তো এটা ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। এরপরে খ নম্বর প্রশ্ন কি বলেছে? মে মাসের ৪ তারিখে লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। তাইলে শুধু এই যে ৪ তারিখের যে লেনদেনটা রয়েছে ক্যাশ মেমো, এটাতে ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। তো ক্যাশ মেমো কেন? কারণ এটি নগদে বিক্রয় করা হয়েছে এইজন্য। যদি বাকিতে বিক্রয় করা হতো তাহলে কিন্তু চালান তৈরি করা লাগতো। হ্যাঁ? তাইলে ক্যাশ মেমোটা কিভাবে তৈরি করব? ক্যাশ মেমো তৈরি করব। ক্যাশ মেমো কে তৈরি করবে? মেসার্স দেবনীলা বস্ত্রালয় তৈরি করবে। ঠিক আছে? আর এখানে ক্রেতাকে তপু ট্রেডার্স। ঠিক আছে? অ্যাড্রেস কোথায়? কুমিল্লা। হ্যাঁ? তাহলে এইটা ক্যাশ মেমোটা কিভাবে করব দেখো। খ নম্বর প্রশ্ন, এখানে মেসার্স দেবনীলা বস্ত্রালয়ের ঠিকানা দিব নিচে, ইসলামপুর ঢাকা। ঠিক আছে? ইসলামপুর ঢাকা দিয়ে দিলাম, ক্যাশ মেমো লিখলাম। বাম পাশে ভাউচার নম্বর হবে, ডান পাশে হবে তারিখ ৪ মে ২০২৫। ওকে, ক্রেতার নাম, এখানে ক্রেতার নাম দিতে হবে, কার কাছে বিক্রয় করছি? তপু ট্রেডার্স। তাইলে তপু ট্রেডার্স এবং কোথায়? ঠিকানা কোথায়? কুমিল্লা। ওকে, তাইলে এখানে তপু ট্রেডার্স, ঠিকানা কুমিল্লা। এটার জন্য একটা ছক কাটতে হবে, ক্রমিক নং, বিবরণ, দর টাকা, পরিমাণ, মোট টাকা। ঠিক আছে? তাইলে এখানে কি বিক্রয় করেছি? কাপড় বিক্রয় করেছি। তাইলে কাপড় লিখবো, ১ নাম্বার ক্রমিক নাম্বার দিয়ে কাপড় লিখবো, লিখে দর টাকা কত? ২০০ টাকা করে ১৫০। দেখো এই যে ২০০ টাকা করে ১৫০ গজ। ঠিক আছে? তাইলে দর হলো ২০০, পরিমাণ হলো ১৫০, তাইলে ২০০ গুণন ১৫০ মোট কত হবে? ৩০,০০০। ঠিক আছে? এখান থেকে ৫% কারবারি বাট্টা রয়েছে, সেটা বাদ দিতে হবে। এই যে ৫% কারবারি বাট্টা রয়েছে, এটা আমরা বাদ দিব। ঠিক আছে? তাইলে বাদ কারবারি বাট্টা ৩০,০০০ এর ৫% কত হবে? ১,৫০০। তাইলে ৩০,০০০ থেকে ১,৫০০ বাদ দিলে ২৮,৫০০ টাকা, এটি হলো নেট অ্যামাউন্ট। তাইলে এটা কথায় লিখতে হবে ২৮,৫০০ টাকা মাত্র। এটা লিখে দিতে হবে। এরপরে বাম পাশে ক্রেতার স্বাক্ষর, ডান পাশে বিক্রেতার স্বাক্ষর। এখানে বিশেষ দ্রষ্টব্য দিতে হবে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ক্যাশ মেমোতে এটা লিখে দিতে হয়। তাহলে এখান থেকে বলো তো একটা জিনিস বুঝতে পারলা কিনা তোমরা, যে ক্যাশ মেমো কে প্রস্তুত করে? ক্যাশ মেমো বিক্রেতা প্রস্তুত করে। ক্যাশ মেমো কয় কপি করতে হয়? ৩ কপি করতে হয়। ঠিক আছে? একটি আ যে বিক্রেতার কাছে ২ কপি থাকে, আরেক কপি ক্রেতার কাছে যায়। বিক্রেতা আবার ২ কপি নিয়ে কি করে? একটা তার অফিসে রাখে, আরেকটা তার গোডাউনে রাখে। ঠিক আছে? এজন্য ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। তাইলে বিক্রেতার স্বাক্ষর ডান পাশে আর বাম পাশে হলো ক্রেতার স্বাক্ষর। ঠিক আছে? তো এইটা গেল ক্যাশ মেমো। খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্ন বলছে উল্লেখিত লেনদেনগুলো দ্বারা এক গড়া নগদান বই প্রস্তুত করা। আমি একটু ইরেজ করে একটু সহজ করে নিই। হ্যাঁ? বেশি দাগাদাগি হয়ে গেছে। তাইলে এক গড়া নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলাই যাবে, অনগদ যাবে না।
তার মানে প্রথমে 10 তারিখে লেনদেনটা বাদ, তারপরে 20 তারিখে লেনদেন, এই দুইটা তো অনগদ, অনগদ লেনদেনগুলা যাবে না। ঠিক আছে, শুধুমাত্র নগদ লেনদেন যাবে। তাহলে এটা কি করব, এই যে 1 তারিখ থেকে শুরু করে আমরা এক গড়া নগদান বইটা আগে দেখে নিই। এক গড়া নগদান বইয়ের আগে কলামটা করে নিই। হ্যাঁ, মেসার্স দেবনীলা বস্ত্রালয়ের এক গড়া নগদান বই, ডেবিট ক্রেডিট দিয়ে তারিখ প্রাপ্তি রসিদ নং খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ প্রদান ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা টাকা, এভাবে দিয়ে দেব। তাহলে 1 তারিখে যে প্রারম্ভিক নগদ তহবিল রয়েছে এটা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে দিয়ে দেব। ঠিক আছে, তাইলে ব্যালেন্স বিডি ডেবিট পাশে 60,000 টাকা এটা বসাই দেব। এরপরে 4 তারিখে কত টাকা হলো এটা খ নম্বর প্রশ্নে কিন্তু আমরা পাইলাম 28,500 টাকা বিক্রয় করেছে, বিক্রয় করে নগদ টাকা পেয়েছে। ঠিক আছে, তাইলে নগদ টাকা পাইলে ডেবিট পাশে, তাইলে এখানে বিক্রয় হিসাব লিখবো, লিখে 28,500 টাকা ডেবিট পাশে বসাবো। ঠিক আছে, এরপরে 10 তারিখ যাবে না, অনগদ লেনদেন নগদান বইতে যায় না, তাইলে 13 তারিখেরটা যাবে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। তাহলে নগদ টাকা পাইছো, নগদ টাকা পাইলে ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে কার কাছ থেকে পাইলাম, সজল ট্রেডার্স কাছ থেকে। ঠিক আছে, এখানে 40,000 টাকা বসাই দিলাম। ওকে, এরপরে বলা আছে অগ্রিম দোকান ভাড়া প্রদান করা হলো 30,000 টাকা, তার মানে কি নগদ টাকা কমে গেছে, তাইলে 30,000 টাকা এখান থেকে কমাই দাও। মে মাসে 15 তারিখে অগ্রিম ভাড়া 30,000 টাকা। এরপরে কি আছে, 20 তারিখ চলে গেল, তাহলে এরপরে 25 তারিখ আছে, এপ্রিল মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 2,500 টাকা, তাহলে নগদ টাকা কমে গেছে, এখানে লিখতে হবে বিদ্যুৎ বিল হিসাব 2,500 টাকা। এখন আমার কি করতে হবে, পোস্টিং দেওয়া শেষ, আমার ডেবিট পাশে যোগ করতে হবে 60,000, 28,500 আর 40,000 যোগ করলে মোট 1,28,500 টাকা হয়। কত টাকা হয়, 1,28,500। ক্রেডিট পাশে 1,28,500 কম হয়, তাহলে উভয় পাশে 1,28,500 লিখে ফেলবো। লিখে এই 1,28,500 থেকে 2,500 আর 3,000 বাদ দিলে 96,000 টাকা হয়। এটি হলো ব্যালেন্স সিডি। মে মাসের 31 তারিখ দিতে হবে, যে মাসে করব সেই মাসের শেষের তারিখে ব্যালেন্স সিডি দিতে হবে। ঠিক আছে, তাহলে 96,000 টাকা। তো যে মাসে ব্যালেন্স সিডি যে পাশে থাকবে তারপরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি তার বিপরীত পাশে হবে। তাহলে এটা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি ছিল, ব্যালেন্স বিডি ডেবিট পাশে। মে মাসের পরে কি, জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে 96,000 টাকা এখানে বসাই দিতে হবে। তো এই ছিল 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা প্রশ্নটা পুরোপুরি বুঝতে পেরেছো এবং সবকিছু কমপ্লিট করতে পারছো। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেগুলোতে রিপ্লাই দিয়ে তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।